ভোট জালিয়াতি বা ইলেকশন রিগিং এই শব্দগুলো আমরা প্রায় শুনি, কিন্তু এটা আসলে কিভাবে করা হয়, পর্দার আড়ালে ঠিক কি চলে? চলুন আজ আমরা এই বিষয়টা একটু গভীরায় থেকে জানব। আর এটা কোনো শোনা কথা নয়, বরং এমন একজনের অভিজ্ঞতা থেকে, যিনি ১৭ বছর ধরে নিজের চোখে এই সব কিছু দেখেছেন। শিরোনামটা দেখেই চমকে ওঠার কথা, তাই না? কিভাবে ভোট জালিয়াতি করবেন? আসলে এই শিরোনামটা আমাদের নয়, এটা মোহাম্মদ মঈনুদ্দিনের লেখার শিরোনাম। তিনি একজন সাবেক নির্বাচনী পর্যবেক্ষক, যার ১৭ বছরের বিশাল অভিজ্ঞতা আছে। তো না, আমরা এখানে জালিয়াতি করা শিখছি না, বরং তিনি তার অভিজ্ঞতায় কারচুপির যে প্লেবুক বা কলাকৌশলগুলো দেখেছেন, আমরা সেটাই এক এক করে তুলে ধরব। তো এই পুরো প্লেবুকটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব জালিয়াতির পেছনের গল্প, তারপর জানব কিছু সূক্ষ্ম কারচুপির কৌশল। এরপর দেখব কেন্দ্রের ভেতরে আসলে কি খেলা চলে, কিভাবে নকল পরিচয় ব্যবহার করা হয়, আর সবশেষে এই পুরো পরিস্থিতি থেকে আমাদের করণীয় কি হতে পারে। আচ্ছা, তো এই যে আমরা ভেতরের খবরগুলো জানছি, এর উৎসটা কে? ইনি হলেন ঢাকার আমেরিকান দূতাবাসের একজন সাবেক কর্মকর্তা। তার কাজের সুবাদেই তিনি ১৭ বছর ধরে নির্বাচন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। আর এই অভিজ্ঞতাই তাকে এমন সব জিনিস দেখার সুযোগ করে দিয়েছে, যা সাধারণত আমাদের চোখের আড়ালেই থেকে যায়। ভোট কারচুপির কথা উঠলেই যে শব্দটা প্রথমে মাথায় আসে সেটা হলো জাল ভোট। এটা বলতে গেলে সবচেয়ে পুরনো আর ক্লাসিক একটা কৌশল। মানে খুবই সোজাসাপটা ব্যাপার, একজনের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। কিন্তু ভাবার বিষয় হলো, এটা কি চাইলেই করা যায়? না, এটা তখনই সম্ভব হয় যখন ভোট কেন্দ্রের ভেতর থেকে, মানে কর্মকর্তাদের কাছ থেকে একটা সবুজ সংকেত পাওয়া যায়। তারা দেখেও না দেখার ভান করলেই কেবল এটা করা সম্ভব। তবে জাল ভোটের মতো পুরনো কৌশলের দিন হয়তো এখন আর নেই। এখনকার কৌশলগুলো হয়ে গেছে অনেক বেশি সফিস্টিকেটেড বা সূক্ষ্ম। চলুন এমনই একটা কৌশলের কথা জানা যাক, যেটাকে লেখক বলছেন সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং। এর মূল লক্ষ্যটা কিন্তু ভোট দেওয়া আটকানো নয়, বরং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগেই মানসিকভাবে এমনভাবে ক্লান্ত করে দেওয়া যাতে তারা নিজেরাই হাল ছেড়ে দেয়। পর্যবেক্ষক তার অভিজ্ঞতার একটা অদ্ভুত ঘটনার কথা বলেছেন। তিনি একবার একটা ভোট কেন্দ্রে গিয়ে দেখেন, কি ব্যাপার, বাইরে তো ভোটারদের বিশাল লম্বা এক লাইন, কিন্তু অবাক করা বিষয় হল কেন্দ্রের ভেতরে ভোট দেওয়ার বুথগুলো প্রায় ফাঁকা। তো প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব? বাইরের এত মানুষ ভেতরে যাচ্ছে না কেন? আর এর পেছনের কৌশলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা হলো, খুব সকালে ২৫-৩০ জনের একটা টিমকে পাঠিয়ে দেওয়া হয় লাইনে দাঁড়ানোর জন্য। তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু ইচ্ছে করেই ভোট দিতে ভেতরে যায় না। এর ফলে কি হয়? আসল ভোটাররা যারা ভোট দিতে আসে, তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত আর হতাশ হয়ে পড়ে। এক পর্যায়ে অনেকেই ভাবে, ধুর, এতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে, বলে বাড়ি ফিরে যায়। বিশেষ করে বিরোধী দলের ভোট ব্যাংক যেখানে বেশি, সেখানেই এই কৃত্রিম ট্রাফিক জ্যামটা তৈরি করা হয়। পর্যবেক্ষক যখন লাইনে দাঁড়িয়ে থাকা এই লোকগুলোকে জিজ্ঞেস করলেন যে আপনারা ভেতরে যাচ্ছেন না কেন, তখন যা ঘটল তা আরও অদ্ভুত। তারা কোনো উত্তরই দিল না। কেউ একবার মোবাইলের দিকে তাকাচ্ছে, তো কেউ আকাশের দিকে। তাদের এই পরিকল্পিত নীরবতাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছিল যে এটা কোনো কাকতালীয় ঘটনা না, বরং পুরোটাই একটা সাজানো নাটক। তো এটা তো গেল কেন্দ্রের বাইরের কৌশল, ভোটারদের আসতে বাধা দেওয়া। কিন্তু যারা এত বাধা পেরিয়ে ভেতরে ঢুকলেন, তাদের জন্য কি অপেক্ষা করছে? চলুন এবার দেখি খেলাটা কেন্দ্রের ভেতরে কিভাবে জমে ওঠে। কেন্দ্রের ভেতরের একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল হল ডামি এজেন্ট বসানো। এখানে কি করা হয়? প্রথমে বিরোধী দলের যারা আসল এজেন্ট, তাদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে বা জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তারপর সেই খালি জায়গায় নিজেদের দলের লোককে বিরোধী এজেন্ট সাজিয়ে বসিয়ে দেওয়া হয়। ফলে বাইরে থেকে যে কেউ দেখলে মনে করবে, আরে সব দলের এজেন্টই তো আছে, তার মানে নির্বাচন ঠিকঠাকই হচ্ছে। লেখক এখানে নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি ঠিক এমনই এক ডামি এজেন্টকে হাতে নাতে ধরে ফেলেছিলেন। তিনি লোকটাকে জিজ্ঞেস করলেন, আপনি কোন দলের? সে একটা দলের নাম বলল, কিন্তু মজার ব্যাপার হলো লোকটা একটা বড় ভুল করে ফেলেছিল। সে বিরোধী দলের এজেন্ট সেজে বসে থাকলেও তার গলায় যে আইডি কার্ডটা ঝুলছিল, তাতে প্রতীক ছিল ক্ষমতাসীন দলের। ব্যাস, আর যায় কোথায়? শুধু এই ডামি এজেন্টই কিন্তু শেষ না। বুথের ভেতরে কন্ট্রোল রাখার জন্য আরও অনেক কিছু করা হয়। যেমন ধরুন, অনেক সময় গোপন কক্ষে পস্তরণ্যের লোক ঢুকে ভোটারকে দেখিয়ে দেয় কোথায় সিল দিতে হবে। আবার কখনো ভোটারকে সবার সামনে, এজেন্টের সামনে ব্যালটের সিল দিতে বাধ্য করা হয়। এমনকি একটা ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য ইচ্ছে করে মারামারি বা হট্টগোলও বাঁধানো হয়। এই কারচুপির প্লেবুকের পরের অধ্যায়টা কিন্তু আরও জটিল। এতক্ষণ আমরা যাদের কথা বললাম, তারা তো সরাসরি দলের কর্মী,
কিন্তু যখন এমন কেউ কারচুপিতে জড়িয়ে পড়ে যার দায়িত্বই হল নির্বাচনকে স্বচ্ছ রাখা, তখন কি হবে? দেখুন, সাংবাদিক বা পর্যবেক্ষক এদের কাজটা কি? এদের কাজ হল একটা নিরপেক্ষ চোখ হিসেবে পুরো প্রক্রিয়াটা দেখা, অনেকটা প্রহরীর মতো। কিন্তু আমাদের পর্যবেক্ষক যা দেখেছেন তা হল এই প্রহরীর পরিচয়টাকেই জালিয়াতির একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেমন তিনি দেখেছেন শয়ে শয়ে নকল সাংবাদিক কার্ড তৈরি করে দলের কর্মীদের দেয়া হয়েছে। এখন এরা কিন্তু খবর সংগ্রহ করতে কেন্দ্রে ঢোকেনি। তাদের আসল কাজ হল সাংবাদিক পরিচয় দিয়ে পুরো কেন্দ্রে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা, আর সব মিলিয়ে একটা চাপের পরিবেশ তৈরি করে রাখা। আর শুধু সাংবাদিকই নয়, ঠিক একই কৌশল ব্যবহার করা হয় পর্যবেক্ষকদের ক্ষেত্রেও। এমন সব সংগঠনের নামে পর্যবেক্ষক কার্ড বানানো হয় যাদের হয়তো কোনো অস্তিত্বই নেই। এই নকল পর্যবেক্ষকরাও কেন্দ্রে ঢুকে পড়ে একই উদ্দেশ্য নিয়ে। তাদের কাজটা পর্যবেক্ষণ করা নয়, বরং ভোট প্রক্রিয়াতে সরাসরি হস্তক্ষেপ করা। মানে পুরোটাই একটা অর্গানাইজড প্ল্যান। তাহলে আমরা কি দেখলাম? বাইরে নকল লাইন, ভেতরে ডামি এজেন্ট, আবার সাংবাদিক বা পর্যবেক্ষকের ভেগ ধরে ভয় দেখানো। এত সব কিছু জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে করণীয়টা কি? এই চক্র থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? এক কথায় পুরো প্লেবুকটা যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। ভোটারদের দমন করার জন্য আছে নকল সারি, কেন্দ্র নিয়ন্ত্রণের জন্য আছে ডামি এজেন্ট, আর ভয় দেখানোর জন্য আছে নকল সাংবাদিক। অর্থাৎ একজন ভোটার বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে ব্যালট পেপারে সিল দেওয়া পর্যন্ত পুরো যাত্রাপথেই পদে পদে বাধা তৈরি করা হচ্ছে। তবে এত কিছুর পরও লেখক তার লেখাটা শেষ করেছেন একটা আশার কথা দিয়ে। তিনি বলছেন, অনিয়মের চেষ্টা কিন্তু সব পক্ষ করেই যাবে, কিন্তু এরপরেও তিনি আশা রাখেন যে হয়তো সামনের দিনগুলোতে এই অনিয়মগুলো আর হবে না। তার মানে হতাশার মাঝেও একটা পরিবর্তনের আশা তিনি দেখছেন। আর লেখকের এই আশাটাই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দেয়। যখন জালিয়াতির কৌশলগুলো এত আধুনিক আর এত গভীরভাবে সিস্টেমের অংশ হয়ে যায়, তখন একটা নির্বাচনের স্বচ্ছতা আর নিরপেক্ষতা রক্ষা করা আসলে কতটা সম্ভব? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে।